নমস্কার, বাংলা বাজারে সবাইকে স্বাগত। আমি অনিকেত চট্টোপাধ্যায়। শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত। শুরুতেই বলি, বাংলা বাজার সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। যারা সিরিয়াস পলিটিক্যাল আলোচনা শুনতে চান তাদেরকে জানান আমাদের এই অনুষ্ঠানের কথা। আর আমাদের যে বেল বাটনটা আছে, বেল বাটন, সেটাতে প্রেস করলে অনেকেই বলছেন নোটিফিকেশন পাচ্ছি না। নোটিফিকেশন তখনই পাবেন যখনই অল প্রোগ্রাম বলে একটা বেল বাটন আছে, তার তলায় একটা অল আছে, মানে অল প্রোগ্রামস, সেখানে প্রেস করলে আপনারা পেয়ে যাবেন। তো এই গেল শুরুর কথা। শুরু করছি মতামত। আজকের শীর্ষক, গ্যাসের ধাক্কায় মোদি চিৎপাত। বর্গভীমা মন্দিরে ভোগ রান্না বন্ধ হয়ে গেছে। বেশ কিছু জায়গায় মন্দিরে ভোগ রান্না বন্ধ, বেশ কিছু রেস্টুরেন্ট তাদের রান্না বন্ধ করেছে। সবচেয়ে বড় কথা যে দুপুরে যে মিড ডে মিল দেওয়া হয় সেখানে ডিম আর রান্না করা হচ্ছে না, কোনো রকমের সেদ্ধ করে দেওয়া হচ্ছে। গ্রামের ধারে এখনো পর্যন্ত এই অসুবিধাটা ততখানি নয়, গ্যাস পাওয়া যাচ্ছে না, কিন্তু যেহেতু এখানে কাঠ বা অন্য জ্বালানি আছে সেই জন্য ততখানি অসুবিধা নয়। শহরাঞ্চল বা মফস্বলে এই অসুবিধাটা সাংঘাতিক একটা জায়গায় চলে গেছে। কিন্তু গ্যাস মিলছে না, সেই কথা নিয়ে আলোচনা করছি। তার আগে এই কেন মিলছে না তার চালচিত্রটা একটু বুঝে নিন। কেন, কিভাবে আমাদের এই বিশ্বগুরুর কল্যাণে ভারত আজ এই জায়গাতে দাঁড়িয়ে আছে সেটা একটু বলে নেওয়া যাক। মোদিজি তো এমনিতে গ্যাস ব্যাপারটা সব অর্থে বেশি বোঝেন। নর্দমার জলের তৈরি গ্যাসকে পাইপে ধরে স্টোভ জ্বালানোর কথা ওনার মুখে শুনেছি। একজন প্রধানমন্ত্রী এরকম ডাহা মিথ্যে কথা, ডাহা ভুল ভাল কথাবার্তা বলে, সত্যি লজ্জা করে। আমার দেশের প্রধানমন্ত্রী বিদেশি দেখলেই জড়িয়ে ধরছেন, অস্ফুট স্বরে কথা বলছেন আর খ্যাক খ্যাক করে হাসছেন। বডি ল্যাঙ্গুয়েজ বলে দিচ্ছে কতটা হীনমন্যতায় ভুগলে একজন মানুষ এভাবে হাসতে পারে। সামনের লোক কি বলছেন উনি বুঝতে পারছেন না, বোঝার কথাও নয়, কিন্তু সামাল দেওয়ার জন্য হি হি করেই যাচ্ছেন। সেই হেন মোদিজিকে ইসরায়েলের রাষ্ট্রপ্রধান ডেকে নিয়ে গিয়ে স্রেফ সপাটে মুরগি করে ছেড়ে দিল। গোটা আরব দুনিয়া, এপাশে পাকিস্তান, আফগানিস্তান, মধ্য এশিয়া, এমনকি বাংলাদেশও, যাকে দেশে ঢুকতে দেবে না, যে নেতানিয়াহুর নামে আন্তর্জাতিক আদালতে গ্রেপ্তারি পরোয়ানা আছে, তিনি ইউরোপে পা দিতে পারবেন না, তিনি তার রাজনৈতিক একাকিত্ব কাটানোর জন্য মোদিজিকে নেমন্তন্ন করলেন। তার আগে ইরান আক্রমণের ছক কিন্তু কষা হয়ে গেছে। টার্গেট খামেনি ওয়াজ লকড। 3 দিনের সফরে প্রচুর করে ফেরার, জড়িয়ে ধরলেন, নানান রকমের করলেন, মাদারল্যান্ড নানা রকম বলার পরে ফেরার একদিনের মধ্যে ইরানে আক্রমণ শুরু, খামেনি সমেত শীর্ষ সামরিক নেতৃত্ব খতম। আমাদের বিশ্বগুরুর মুখে কথা নেই। আর যাই হোক, ইরানের সঙ্গে ভারতের সম্পর্ক তো নতুন নয়, 2500 বছরের একটা ঐতিহাসিক সম্পর্ক। এই যে হিন্দুস্তান কথাটা, সেটাও ওই পারস্যের শব্দ, যা আজকের আধুনিক ইরান। আমাদের বিশ্বগুরু ভাবলেন ইরানের পতন যখন হয়ে গেছে তখন আর খামোকা শোক প্রকাশ করে লাভ কি বলুন। তা এমনিতেও আচমকা কিছু ঘটলে উনি শিশু ভোলানাথ হয়েই যান। ইরান প্রথম ধাক্কা সামলে নিয়ে তার বহুদিনের করে রাখা পরিকল্পনা অনুযায়ী যুদ্ধটাকে ছড়িয়ে দিতে শুরু করলো। হ্যাঁ, লড়াইয়ের ময়দানটাকে যত বেশি চওড়া করে দেওয়া যায় তত লড়াইটা প্রলং করা, টানা যায়। ওমান থেকে ইরাক, সিরিয়া, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, বাহরেন, জর্ডান, কুয়েত, সাইপ্রাস, আজারবাইজান, এমনকি ভারতের কোস্টাল এলাকাতেও যুদ্ধ ছড়িয়ে গেল। ওদিকে হরমুজ প্রণালী বন্ধ, সেখানে এমনকি ভারতের জাহাজেও বোমা পড়ছে। মাত্র বছর আগে মোদিজির চাবাহার বন্দর নিয়ে বিশাল স্বপ্নের সমাধি উনি নিজেই দেখতে পাচ্ছেন। আর সবচেয়ে বড় কথা হলো, বিশ্বগুরু হয়ে ওঠার বাওয়াল দেওয়া এক ব্যাপার, আর হয়ে ওঠাটা অন্য ব্যাপার। সেটা ওনার বোধের মধ্যে আসাটাই সম্ভব নয়। কিন্তু বিশ্বে উনি যে একজন বিশাল হনু তা বোঝাতে এক এক সময় এক এক রকম পদক্ষেপ নিয়েছেন। আর সেই পদক্ষেপগুলো ওনাকে আজ সারা বিশ্বে এক তামাশার পাত্র করে ছেড়েছে। ধরুন রাশিয়ার সঙ্গে সম্পর্ক। রাশিয়ার সঙ্গেও আমাদের সম্পর্ক বহু পুরনো। ট্রাম্প সাহেব বলেছে রাশিয়া থেকে তেল কেনা বন্ধ না করলে 50% ট্যারিফ বহাল থাকবে এবং পেছনে
আদানিকে নিয়ে টানাটানি, ওদিকে এপস্টেইন ফাইলে সম্ভবত কিছু তথ্য সামনে আসছিল। অতএব শিরদাঁড়া নুইয়ে মাথা হেঁট করে মেনে নিলেন ট্রাম্পের আদেশ। রাশিয়া কিন্তু সেদিন একটা কথাও বলেনি। আজ হরমুজ প্রণালী বন্ধ, দেশে সাপ্লাই চেন বজায় রাখতে রাশিয়ার তেল চাই। প্রভু ট্রাম্প জানিয়েছেন, পারমিশন দিয়েছেন 1 মাসের জন্য, নিষেধাজ্ঞা তোলা হলো, যান। অমনি বিশ্বগুরু হাজির রাশিয়ার দরজায়। সেদিন পুতিন সব দেখছিলেন, মেপেছিলেন। আজ তিনি জানিয়ে দিয়েছেন, ফেলো করি মাখো তেল, আমি কি তোমার পর, টাকা পেলে মাল নিয়ে যাও, কি আছে, কিন্তু ডিসকাউন্টের আশা করুন। আবার দেখুন, তখন মাথার ভেতরে চাবাহার বন্দর, আদানির সাম্রাজ্য, ইরানকে নেওয়া হলো ব্রিক্সে। সেই ইরানের ওপরে ইসরায়েল আমেরিকার যৌথ হানাদারি, ভারতের মুখে কথা নেই। খামেনি মারা যাবার 18 দিন পরে শোক প্রকাশ করলো একজন আমলা, প্রধানমন্ত্রী নন। আজ না হয় কাল, না হয় পরশু ইরান আবার উঠে দাঁড়াবেই, কিন্তু মাথায় থেকে যাবে এই কঠিন সংকটের সময় ভারতের এই নিষ্পৃহতা। তারা মনে রাখবে সব। ইতিমধ্যে এটা খুব পরিষ্কার যে ইসরায়েল বা আমেরিকা ভেবেছিল প্রথম ধাক্কাতেই নড়িয়ে দেবে ইরানকে, ইরান মাথা নুইয়ে দেবে, তা তো হয়নি। এখন যুদ্ধ ছড়িয়ে পড়াতে এক বিরাট চাপ তাদের উপরে তৈরি হচ্ছে। আমেরিকার ভেতরেই তৈরি হচ্ছে বিরোধিতা। ইরান হয়ে উঠছে আর একটা ভিয়েতনাম। আধুনিক প্রযুক্তি নিয়ে ইসরায়েল আমেরিকা বনাম ইরান যুদ্ধ কেন আমেরিকার জন্য একটা নতুন ভিয়েতনাম করে তুলছে? তার সবচেয়ে বড় কারণ হলো ইরানের সামরিক কৌশল আলাদা। এক, তারা একটা লো কস্ট প্রলংড ওয়ার, কম খরচে বহুদিনের যুদ্ধ চালানোর দিকে যাচ্ছেন, যার জন্যে তারা যুদ্ধকে ছড়িয়েছেন। 2, তারা এখন দেশকে সাম্রাজ্যবাদীদের হাত থেকে বাঁচানোর লড়াইয়ে নেমেছে। দেশের মধ্যে বহু রকমের বিরোধ ছিল, ইনফ্যাক্ট খামেনির বিরুদ্ধে মানুষের, ইরানের রেজিমের বিরুদ্ধে মানুষের বিরাট বিক্ষোভ ছিল। এখন সেই সমস্ত বিক্ষোভ শেষ, কারণ তাদের একটা শত্রু এখন চিহ্নিত, সাম্রাজ্যবাদীদের হাত থেকে বাঁচাতেই হবে। 3, আগের রেজিমের প্রচন্ড বিরোধীরা হঠাৎই জনবিচ্ছিন্ন বা মত বদলে ফেলেছেন। আর ভিয়েতনামের জঙ্গলে আমেরিকা যেরকম নাজেহাল হয়েছিল, ইরানের মরুভূমি আর পাহাড় ঘেরা দুর্গম অঞ্চলে ঠিক সেরকম ভাবে মার্কিন সেনার জন্য মরণ ফাঁদ হয়ে উঠেছে। ওপর থেকে বোমা ফেলছেন, ফেলুন, তলায় নামলে মরবেন। ইরান খুব ভালো করে জানে যে আকাশ যুদ্ধে তারা আমেরিকা বা ইসরায়েলের সমকক্ষ নয়, তাই তারা বেছে নিয়েছে অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার, বিকল্প যুদ্ধের পথ। তাদের মূল অস্ত্র এখন সস্তা কিন্তু অত্যন্ত কার্যকর ড্রোন আর ছোট মিসাইলের ঝাঁক। আমেরিকা ইসরায়েলে ইতিমধ্যে ইরানের 2000-এর বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। তাদের ধারণা ছিল ইরানের যে মিসাইল তৈরির জায়গাগুলো, সেগুলোকে তারা ধ্বংস করে দিয়েছে। কিন্তু তারা এখন বুঝতে পারছে যে ইরানের ড্রোন কারখানাগুলো কোনো একটা বিশাল জায়গায় নয়, বরঞ্চ ছোট 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 বেসমেন্টে, মাটির নিচে, সুড়ঙ্গে ছড়িয়ে ছিটিয়ে আছে। একে বলা হচ্ছে রিজেনারেশন কনস্ট্যান্ট, মানে খুব তাড়াতাড়ি আবার তৈরি করার ক্ষমতা। মানে আমেরিকা যদি একটা কারখানা ধ্বংস করে, কয়েক ঘন্টার মধ্যে অন্য জায়গায় নতুন করে ড্রোন তৈরি শুরু হয়ে যাবে। এই ড্রোনগুলো দিয়ে ইরান ক্রমাগত লোহিত সাগর, মানে রেড সি, পারস্য উপসাগরে জাহাজগুলোতে হামলা চালাচ্ছে, যা বিশ্ব অর্থনীতিতে কাঁপুনি ধরিয়ে দিয়েছে। কেবল ভারতের শেয়ার মার্কেটের দিকে তাকান, কোথায় 85,000, সেখান থেকে নেমে 76,000-এ চলে এসেছে। কদিনের মধ্যে লক্ষ কোটি টাকা ভ্যানিশ। অন্যদিকে আমেরিকার গোলাবারুদের ভান্ডারে টান পড়তে শুরু করেছে। পেন্টাগনের গোপন রিপোর্ট বলছে আমেরিকা যে হারে অত্যাধুনিক টমাহাক মিসাইল বা ইন্টারসেপ্টর ব্যবহার করছে তা বজায় রাখা অসম্ভব। প্রতিটা নিখুঁত ক্ষেপণাস্ত্রের দাম $কয়েক মিলিয়ন, অথচ ইরানের ড্রোনগুলো তৈরি করতে খরচ হচ্ছে মাত্র $কয়েক হাজার। এই ভারসাম্যহীন লড়াইয়ে আমেরিকা যদি দীর্ঘকাল আটকে থাকে, তাহলে তাদের সামরিক ভান্ডার শূন্য হয়ে যাবে, যা চীন বা রাশিয়ার মতো প্রতিদ্বন্দ্বীদের মতো একটা বড় সুযোগ তৈরি করে দেবে। হ্যাঁ, এটাও ট্রাম্প সাহেবের মাথায় আছে, সেই ভয়ও ঢুকেছে। ওদিকে ইসরায়েলে বৃষ্টির মতো মিসাইল পড়ছে, যা তারা ভেবেও উঠতে পারেনি। বড় শহরগুলো স্তব্ধ হয়ে গেছে। গত সন্ধে হেজবুল্লাহদের 150 মিসাইল অধিকাংশ ইসরায়েল আটকে দিয়েছে, কিন্তু এটা সত্যি। তেমন তার যে কটা ইসরায়েলের মাটি ছুঁয়েছে, মানে 150টার মধ্যে যদি 15, 18, 20টাও মাটি ছুঁয়ে থাকে, স্তব্ধ করে দিয়েছে জনজীবনকে। আর সেই প্রেক্ষিতে আমাদের বিশ্বগুরু বুঝতে পারছেন অবস্থা কতটা কঠিন। আবার ঘরের মধ্যেও বিপদ, সামনে 4 রাজ্যের নির্বাচন, কিন্তু তার আগে বাধ্য হয়েছেন ডোমেস্টিক গ্যাসের দাম এক ধাক্কায় 60 টাকা বাড়াতে। এবং এখনো যা খবর তাতে এই 60 টাকাতেই থামবে না, এটা হয়তো আরো খানিকটা বাড়তে পারে। সেখানে সমস্যা থেমে নেই, চাহিদা আর যোগানের বিরাট ফাঁক বোঝা যাচ্ছে। একবার বলছেন 21 দিন, একবার বলছেন 2 দিন, একবার বলছেন 25 দিন।
কতদিনের মধ্যে বুকিং হবে কেউ জানে না, আর কদিনের মধ্যে সেটা আরো বিশাল চেহারা নেবে। ভারত যে শুধুমাত্র সারা বছরের চাহিদার 88-89% তেল আমদানি করে তাই নয়, প্রাকৃতিক গ্যাসেরও 50% আসে বিদেশ থেকে। এই প্রাকৃতিক গ্যাস থেকে এলপিজি উৎপাদন খরচ বেশি কেবল নয়, তার সময় সাপেক্ষ। তাই ভারত তার চাহিদার প্রায় 60-65% আমদানি করে, যার 95-90% আসে ওই হরমুজ প্রণালী পথে, যে পথ ধরে তৈরি গ্লোবাল সাপ্লাই চেন বিশাল ধাক্কা খেয়েছে। এলপিজির দাম অনেকটা বেড়েছে, ট্রান্সপোর্ট ফুয়েল সিএনজি ওর একই হাল। ভারতে সরাসরি সিএনজি না কিনে লিকুইফাইড ন্যাচারাল গ্যাস কেনা হয়, এলএনজি কেনা হয়, তার থেকে সিএনজি তৈরি করা হয়। এবার বিশ্বে বর্তমানে 4র্থ বৃহত্তম এলএনজি আমদানিকারী দেশ হলো ভারত, কিন্তু এই এলএনজির প্রায় পুরোটাই আসে কাতার, সংযুক্ত আরব, আমিরশাহী এবং ওমান থেকে। কাতার ইতিমধ্যে উৎপাদন বন্ধ করে দিয়েছে যুদ্ধ পরিস্থিতি তৈরি হওয়ার পরে। একইভাবে বাকি দুটো দেশ থেকে এলএনজি হরমুজ প্রণালী দিয়ে আসা বন্ধ হয়ে গেছে। কাজে সিএনজির দাম কদিনের মধ্যে বাড়বে। আগে যেখানে হরমুজ প্রণালীর রাস্তায় দেশের চাহিদার 75% তেল আমদানি করা হচ্ছিল, সেখানে এখন যুদ্ধের আবহে সেটাকে কমিয়ে 55% নামিয়ে আনা হয়েছে, এরপরে আরো কমবে। এরই মধ্যে S&P গ্লোবাল রেটিংস কর্তৃপক্ষ বুধবার তারা বলেছে যে ভারত, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম, সিঙ্গাপুরের মতন একাধিক দেশে জ্বালানির ক্ষেত্রে অত্যধিক আমদানি নির্ভরতা থাকা সত্ত্বেও তারা মজুত ভাড়ার প্রয়োজনের তুলনায় যথেষ্ট রাখে না। অনেকগুলো কারণে ভারতের ক্ষেত্রে মজুতের পরিমাণ 1 মাসের চাহিদার বেশি নয়, যে কারণে বর্তমানে ইরান, ইউএস, ইসরায়েল যুদ্ধের আবহে হরমুজ প্রণালী পথে তেল গ্যাস আসা অনিশ্চিত হয়ে পড়ায় দেশগুলোর জ্বালানির দাম বাড়বে। পাল্লা দিয়ে মূল্যবৃদ্ধি মাথা চাড়া দেবে স্বাভাবিকভাবে। পেট্রোল ডিজেলের দাম বাড়লে সেটাও বাড়বে। আবার মরার উপর খাড়া ঘায়ের মতো টাকা ডলার বিনিময় সেটাও দ্রুত বাড়ছে, মানে ডলার কিনতে টাকা খরচ হচ্ছে বেশি। ওদিকে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর তারা জানিয়েছে যে 1 লিটার তেলও তারা হরমুজ প্রণালী দিয়ে যেতে দেবে না। আইআরজিসির খাতাম আল আনবেনিয়া সদর দপ্তর তাদের এক মুখপাত্র বুধবার বলেছে, আমেরিকা, ইসরায়েল বা তাদের বন্ধুদের সঙ্গে যুক্ত যে কোনো জাহাজকে বৈধ লক্ষ্যবস্তু হিসেবে ধরা হবে। আপনারা কৃত্রিমভাবে তেলের দাম কমাতে পারবেন না। প্রতি ব্যারেল তেলের দাম $200 পৌঁছতে পারে। প্রস্তুত থাকুন। 100-তে নাভিশ্বাস উঠছে, $200 গেলে কি করব আমরা? তেলের দাম নির্ভর করে আঞ্চলিক নিরাপত্তার উপর, আর এই অঞ্চলের অস্থিরতার প্রধান উৎস আপনারাই। মানে খুব পরিষ্কার, লড়াইটা কেবল মিসাইলে হচ্ছে না। ক্রুড অয়েল সাপ্লাই চেন ভেঙে গেলে দুনিয়ার মানুষকে তার আঁচ পোহাতে হবে, এটা মাথায় রেখে ইরান লড়ছে। বৃহস্পতিবার সকালে সংবাদ সংস্থা রয়টার্স ভারতীয় সূত্র থেকে খবর নিয়ে জানিয়েছিল, ইরান ভারতের জাহাজ কিংবা ট্যাঙ্কারকে বিনা বাধায় হরমুজ প্রণালী পেরোতে দেবে। সঙ্গে সঙ্গে ভক্তদের কি উল্লাস! দেখেছো মোদিজি। খবরটা বেরোনোর সঙ্গে সঙ্গে রয়টার্স আবার ইরানের সূত্র উদ্ধৃত করে জানাচ্ছে যে তেহরান এই সংক্রান্ত কোনো দাবি বা খবরে শিলমোহর দিচ্ছে না। তেহরান বলেছে এরকম কিছু হয়নি, অর্থাৎ ভারতের জাহাজ ছাড় পেয়ে যাবে এরকম কিছু হয়নি। দুটো জাহাজ যদি এসেও থাকে তাহলেও তারা অন্য পথে এসেছে, মানে অন্যভাবে এসেছে। অর্থাৎ ভারতকে ছাড় দেওয়ার বিষয়টা এখনো ইরান আনুষ্ঠানিকভাবে কিচ্ছু স্বীকার করেনি। এবার দেখুন মোদিজিকে। আমেরিকা কারোর বন্ধু নয়, রাশিয়া বন্ধু ছিল, সেই বন্ধুত্ব আজ অতীত। চীন বন্ধু নয়, ইউরোপের হাত পা বাঁধা, তারা ইসরায়েলের পক্ষে নয়। এদিকে মোদিজি নেতানিয়াহুর সঙ্গে গলা জড়াজড়ি করে ফিরছেন। পড়শি দেশের মধ্যে কোনো বন্ধু নেই। মধ্যপ্রাচ্যের নতুন ভূরাজনৈতিক গঠনে ইরান একটা বড় ভূমিকা নেবে। ইসলামিক দেশগুলো একে একে সংহতির পক্ষে হাত ধরবে, সেই জন্য এগোবে। মানে বিশ্বগুরু আরো একলা হবেন, ভারত আরো একলা হবে। আর দেশের মধ্যে গ্যাসের দাম বেড়েছে, এবারে সিএনজির দাম বাড়বে, তারপরে তেলের দাম, মানে পেট্রোল ডিজেলের দাম বাড়াতে বাধ্য হবেন মোদী সরকার। হ্যাঁ, সামনে নির্বাচন 4 রাজ্যে, কিন্তু এই মূল্য বৃদ্ধি মোদিজির হাতে নেই। কেবল ভাবুন না, 14 তারিখ মোদিজি আসছেন কলকাতায়, ভরা ব্রিগেডে তিনি কি বলবেন? প্রশ্ন তো উঠবে, গ্যাসের দাম বাড়লো কেন? পাবলিককে মোদিজি এই ভূরাজনীতি বোঝাবেন, ভূরাজনীতি শেখাবেন? উনি যখন এসছিলেন ক্ষমতায় তখন দাম কম ছিল বিশ্ববাজারে। উনি বলেছিলেন আমার মতন সৌভাগ্যবান, তার জন্য যদি দাম কমে আপনারা তো খুশি হবেন। সেটাও তো আপনাদের কাছে বড় ব্যাপার। এবার আপনার মতন দুর্ভাগ্য ডেকে আনছে দেশের জন্য,
সেটার জন্য কে কে দায়ী? সোমবারের রাজপথে মমতা, নেট দুনিয়াতে স্মৃতি ইরানির সেই গ্যাস সিলিন্ডার নিয়ে ছবি মনে আছে, সেসব ঘুরছে। এই মোদিজি যখন সরকারে ছিলেন না তখন কি কি বলেছিলেন একটু মনে করিয়ে দিই। এই গ্যাস, পেট্রোল, ডিজেলের দাম বাড়লে মোদিজি কি কি বলেছিলেন। 3রা মে 2012 সাল ইউপিএ সরকার পেট্রোলের মূল্য প্রতি লিটারে 7.54 টাকা বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছিল সরকার। সেই সময় সবচেয়ে বড় এককালীন মূল্য বৃদ্ধি, 60 নয় 7.54, মানে 7.5 টাকার মতো। তাৎক্ষণিক প্রক্রিয়া নরেন্দ্র মোদী অফিসিয়াল টুইটারে লিখেছিলেন, পেট্রোলের দামের এই ব্যাপক বৃদ্ধি কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকারের ব্যর্থতার একটা প্রধান উদাহরণ, আর এটা গুজরাটের ওপরে কয়েকশো কোটি টাকার আর্থিক বোঝা চাপিয়ে দেবে। আজকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কি হবে? 2013 সালের জুন মাসে যখন তেল কোম্পানিগুলো আবার মূল্য বৃদ্ধির ঘোষণা করে, তখন ইউপিএ সরকার বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি আর টাকার অবমূল্যায়নকে প্রধান কারণ হিসেবে তুলে ধরেছিল। নরেন্দ্র মোদী কি বলেছিলেন? এই বৃদ্ধি আসলে গত 9 বছরের ভুল অর্থনৈতিক নীতির ফসল। যদি সরকার সঠিক আর্থিক পথ অনুসরণ করত, তবে তারা সাধারণ মানুষকে তেল ভর্তুকি দেবার অবস্থাতে থাকত। এখন কি বলবেন? 2012 সালের সেপ্টেম্বর অক্টোবর নাগাদ যখন কেন্দ্রীয় সরকার ভর্তুকিযুক্ত সিলিন্ডারের সংখ্যা বছরে 6টাতে লিমিট করেছিল, যে 6টার বেশি আর পাবেন না, তখন মোদী বিভিন্ন সমাবেশে প্রশ্ন তোলেন, একটা পরিবারের কি মাত্র 6টা সিলিন্ডারে পুরো বছর চলা সম্ভব? এটা একটা জনবিরোধী পদক্ষেপ, ইত্যাদি ইত্যাদি। একটা পরিবারের জন্য মাসে অন্তত একটা করে সিলিন্ডার, মানে 12টা বছরের সিলিন্ডার দেওয়া উচিত। সরকার সাধারণ মানুষের ওপরে 50% অতিরিক্ত বোঝা চাপিয়ে দিয়েছে। আর এখন কি হচ্ছে? সরকার ভর্তুকি তুলে নিয়েছে, একটা সিলিন্ডারও ভর্তুকিযুক্ত পাচ্ছেন না। আর যারা পাচ্ছেন তারাও 3খানা পাচ্ছেন। 2013 সালের 14 জুলাই পুনেতে বিশাল জনসভা, নরেন্দ্র মোদী টাকার অবমূল্যায়ন, টাকা নাপছে কটাক্ষ করেছিলেন। সেই সময় ডলারের তুলনায় টাকা 60 পার করেছিল, আজকে 92। মোদীজি তখন বলেছিলেন, এখন যেভাবে টাকার দাম পড়ছে মনে হচ্ছে এটা প্রধানমন্ত্রীর বয়স। তখন প্রধানমন্ত্রীর বয়স 80 ছিল। কতটা নির্লজ্জ একজন বয়স্ক মানুষের বয়স নিয়ে কথা বলছে। টাকার দাম পড়ছে মনে হচ্ছে এটা প্রধানমন্ত্রীর বয়সের কাছাকাছি পৌঁছে যাবার প্রতিযোগিতায় নেমেছে। আর আজ $1 92 টাকা। 30 জুলাই 2013 সালে একটা অনুষ্ঠানে তিনি বলেছিলেন, আজ যে গতিতে টাকার দাম পড়ছে মাঝে মধ্যে মনে হয় দিল্লির সরকার আর টাকার মধ্যে প্রতিযোগিতা চলছে, কার মান দ্রুত বেশি নিচে নামবে এবং কে কাকে ছাড়িয়ে যাবে। ওই একই সময় গুজরাটের রাজকোটে আর একটা অনুষ্ঠানে মোদীজি সরাসরি মনমোহন সিংকে আক্রমণ করে বলেছিলেন, প্রধানমন্ত্রী এবং ভারতীয় মুদ্রা উভয়ই তাদের কণ্ঠস্বর হারিয়ে ফেলেছে। একসময় ভারতীয় টাকা অনেক গর্জন করত, আজ এটা তার আওয়াজ হারিয়েছে। একসময় একইভাবে আমরা আমাদের প্রধানমন্ত্রীর গলার স্বরও শুনতে পাই না, দুজনেই মুখ হয়ে গেছে, মিউট হয়ে গেছে, বলেছিলেন এসব কথা। 2013 সালের 14 নভেম্বর ছত্তিশগড়ের রায়পুরের নির্বাচনী সমাবেশে মোদীজি তার ভাষণে বলেছিলেন, কংগ্রেসের অপশাসন এবং দুর্নীতির কারণে ভারতীয় টাকা আজ হাসপাতালের আইসিইউতে ভর্তি হয়েছে। এখন কোথায়? এখন টাকা 92 টাকায় $1। মোদীজি কোথায়? আইসিইউতে। হ্যাঁ, এরকম অসংখ্য মণিমুক্ত তিনি নিজেই ছড়িয়েছেন। আজ যখন এক ধাক্কায় গ্যাসের দাম বাড়ানো হলো 60 টাকা, যখন $1 92 টাকা, তখন উনি বোমা মেরে গেছেন। আইসিইউতেও জায়গা হচ্ছে না। গ্যাস দিতে দিতে গ্যাসের তলায় চাপা পড়ে গেছেন গ্যাসু ভাই নরেন্দ্র মোদী। ভাবুন, ভাবতে থাকুন, ভাবা প্র্যাকটিস করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই শেষ করছি। নমস্কার।